মর্নিং সবাইকে। আজকে আমরা আমাদের লেকচারে পড়ব ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড। তো এটা হচ্ছে যে আজকের টপিকসগুলো। তো আমরা আমাদের গত লেকচারে পড়েছিলাম যে অক্সিজেন কিভাবে ট্রান্সপোর্ট হয়। কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে জাস্ট অক্সিজেনের রিভার্স ডিরেকশনে ট্রান্সপোর্ট হয়। এবং একটা জিনিস আমরা দেখব যে কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ হতে হলে এক জায়গা থেকে আরেক জায়গায় অনেক কম পার্শিয়াল প্রেশার ডিফারেন্স লাগে ইন কম্পারিজন টু অক্সিজেন। তো এই ট্রান্সপোর্টটা হচ্ছে 4 স্টেপে হয়। ফার্স্টে হচ্ছে টিস্যু সেল থেকে কার্বন ডাইঅক্সাইড ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসবে। আমরা জানি যে when we consume oxygen all of it goes to ultimately from lungs to tissue, and in tissue this oxygen is utilized for various chemical reactions such as metabolism of food products, and ultimately all of it is converted to carbon dioxide as a metabolic end product. তো যেহেতু সেলে কার্বন ডাইঅক্সাইডে তৈরি হলো, এখন সেলের ভিতরে কার্বন ডাইঅক্সাইডে অর্থাৎ ইন্ট্রাসেলুলার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে, অ্যান্ড দ্যাট ইজ অ্যাবাউট 46 মিলিমিটার মার্কারি। অন্যদিকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে হচ্ছে 45 মিলিমিটার মার্কারি। তো যার কারণে এই 1 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্সের কারণে কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ হয়ে টিস্যু সেল থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসবে। এখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে এটাকে ব্লাডে আসতে হবে। তো আমরা জানি আর্টারিয়াল ব্লাড যেহেতু অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, সো টিস্যু ক্যাপিলারির যে আর্টারিয়াল এন্ড আছে সেটাতে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কম, দ্যাট ইজ 40 মিলিমিটার মার্কারি। তো এই 5 মিলিমিটার প্রেশার ডিফারেন্সের কারণে কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ হয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসের যে ফ্লুইড আছে সেখান থেকে ব্লাডে আসলো, কিন্তু সেই টিস্যু ক্যাপিলারি ব্লাডটা আর্টেরিয়াল এন্ড থেকে ভেনাস এন্ড পর্যন্ত পৌঁছতে এটার যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড আছে ইট রিচেস অলমোস্ট এক্স্যাক্টলি টু ইকুইলিব্রিয়াম উইথ দ্যাট অফ ইন্টারস্টিশিয়াল, দ্যাট ইজ ইন্টারস্টিশিয়াল পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ 45 মিলিমিটার অফ মার্কারি। সো ভেনাস এন্ড অফ দ্য টিস্যু ক্যাপিলারিতে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হবে 45 মিলিমিটার অফ মার্কারি। এখন এটা হচ্ছে যে একটা ডায়াগ্রাম যেখানে দেখানো হয়েছে যে কার্বন ডাইঅক্সাইড কি ফর্মে ব্লাডে ট্রান্সপোর্ট হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেল থেকে কার্বন ডাইঅক্সাইডটা ফার্স্টে ইন্টারস্টিশিয়ামে আসলো, তারপরে এটা ইন্টারস্টিশিয়াম থেকে ব্লাডে আসলো, এবং ব্লাডে এটা 3টা ফর্মে ট্রান্সপোর্ট হবে। একটা হচ্ছে কিছু পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ব্লাডের যে ফ্লুইড আছে অর্থাৎ প্লাজমা এখানে ডিজলভ হবে, এবং ডিজলভ স্টেটে কার্বন ডাইঅক্সাইড ক্যারি হবে 7%, এবং প্রায় 23% কার্বন ডাইঅক্সাইড হচ্ছে হিমোগ্লোবিনের সাথে কম্বাইন করবে, কার্বামিন হিমোগ্লোবিন ফর্মেশন করবে। এটার কিছু পোর্শন হিমোগ্লোবিনের সাথে কম্বাইন হতে পারে, আবার বেশিরভাগ পোর্শনই হিমোগ্লোবিনের সাথেই কম্বাইন হয়, বাট নেগলিজেবল অ্যামাউন্টে এটা প্লাজমা প্রোটিনের সাথে অন্যান্য প্লাজমা প্রোটিনের সাথেও কম্বাইন করতে পারে এবং ক্যারি হতে পারে। আর 70% কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাক্ট করবে যে সেলের ভিতরে ওয়াটার থাকে তার সাথে, এবং কার্বনিক অ্যাসিড ফর্মেশন করবে। এই রিঅ্যাকশনটা ক্যাটালাইজ হয় কার্বনিক অ্যানহাইড্রাস বলে, আরবিসিতে একটা এনজাইম থাকে। এই এনজাইমটা এই রিঅ্যাকশন রেটটাকে অনেক বাড়িয়ে দেয়, অ্যাবাউট 5000 ফোল্ড। তো কার্বনিক অ্যাসিডটা তৈরি হওয়ার পর এটা আবার ডিসোসিয়েট করে এটা হচ্ছে বাইকার্বনেট আর হাইড্রোজেন আয়নে কনভার্ট হবে। তো হাইড্রোজেন আয়নটাকে হিমোগ্লোবিন বাফার করে ফেলবে, কারণ হিমোগ্লোবিন একটা অ্যাসিড বেস বাফার। সে হাইড্রোজেন আয়নকে বাফার করতে যেয়ে এটার সাথে কম্বাইন হয়ে অ্যাসিডিক হিমোগ্লোবিন ফর্মেশন করবে। অন্যদিকে বাইকার্বনেট আয়নটা আরবিসি থেকে প্লাজমায় চলে আসবে। একটা ক্যারিয়ার প্রোটিন থাকে আরবিসি মেমব্রেনে, সেটার নাম হচ্ছে ক্লোরাইড বাইকার্বনেট ক্যারিয়ার প্রোটিন। তো এই ক্যারিয়ার প্রোটিনটা বাইকার্বনেট আয়নকে আরবিসি থেকে প্লাজমায় পাঠাবে ইন এক্সচেঞ্জ অফ ক্লোরাইড আয়ন, যেটা প্লাজমা থেকে আরবিসিতে এন্টার করবে। তোমরা তোমাদের জেনারেল ফিজিওলজি পোর্শনে নিশ্চয়ই অ্যাক্টিভ ট্রান্সপোর্ট পড়েছো, এবং সেখানে আমরা জানি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট 2 ধরনের হতো। একটা হচ্ছে প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আরেকটা। তো এই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টেরই একটা ছিল কো ট্রান্সপোর্ট, যেখানে দুটো আয়ন একই দিকে একই সাথে ট্রান্সপোর্ট হতো।
আরেকটা ছিল কাউন্টার ট্রান্সপোর্ট। এখানেও দুটো আয়ন ট্রান্সপোর্ট হতো, কিন্তু ডিফারেন্সটা ছিল যে এখানে দুটো আয়ন কাউন্টার ডিরেকশনে অর্থাৎ অপোজিট ডিরেকশনে ট্রান্সপোর্ট হয়। তো এই ক্লোরাইড আর বাইকার্বনেট আয়নটাও ক্লোরাইড বাইকার্বনেট ক্যারিয়ার প্রোটিন দিয়ে কাউন্টার ট্রান্সপোর্ট হয়, অর্থাৎ বাইকার্বনেট আয়ন আরবিসি থেকে প্লাজমায় আসে, অন্যদিকে ক্লোরাইড আয়ন প্লাজমা থেকে আরবিসিতে যায়। তো এই প্রসেসটাকে বলা হয় ক্লোরাইড শিফট, এবং এই ক্লোরাইড শিফটটা পরবর্তীতে আমরা পরের স্লাইডে আবার ডিটেলসে ডিসকাস করব। এখানে এই কথাটাই বলা হয়েছে কোন ফর্মে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড ক্যারি হয় ব্লাডে। তো এখন সে ব্লাড থেকে যাবে হচ্ছে অ্যালভিওলার এয়ারে। তো যে ব্লাডটা আলটিমেটলি সব টিস্যুতে সাপ্লাই দেওয়ার পরে আলটিমেটলি ভেইন দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আমরা জানি যে আমাদের রাইট এট্রিয়ামে আসবে, সেখান থেকে রাইট ভেন্ট্রিকুলে যাবে, তারপরে সেটা থেকে পালমোনারি আর্টারি দিয়ে লাংসের যে গ্যাস এক্সচেঞ্জ এরিয়া অর্থাৎ এলভিওলি সেখানে গিয়ে অক্সিজেনেটেড হবে। তো পালমোনারি আর্টারি যেহেতু ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, সেহেতু পালমোনারি আর্টারি যে আর্টারিয়াল ল্যান্ড থাকবে সেখানে partial pressure of carbon dioxide বেশি থাকবে, that is 45 millimeter of mercury, that is the same partial pressure of carbon dioxide of venous blood. অন্যদিকে লাংসের যে অ্যালভিওলি সেখানে partial pressure of carbon dioxide হচ্ছে 40 millimeter mercury. সো এই 5 millimeter mercury প্রেশার ডিফারেন্সের কারণে কার্বন ডাইঅক্সাইড পালমোনারি ক্যাপিলারি ব্লাড থেকে অ্যালভিওলাসে যাবে এবং সেখান থেকে আলটিমেটলি এটা এক্সপায়ার হয়ে যাবে। তো যাই হোক, আমরা আমাদের গত লেকচারে অক্সিজেন ট্রান্সপোর্ট যখন পড়েছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম যে অক্সিজেন যে এক জায়গা থেকে আরেক জায়গায় ডিফিউজ করছে, অর্থাৎ ফার্স্টে অ্যালভিওলি থেকে ব্লাডে আসছে, তারপরে হচ্ছে যে ব্লাড থেকে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে সেলের ভিতরে। তো সেখানে তোমরা নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছো যে অনেক বেশি পার্শিয়াল প্রেশার ডিফারেন্সে অক্সিজেনকে ডিফিউজ হতে হচ্ছিল। লাংস থেকে যখন সে ব্লাডে আসছিল তখন প্রেশার ডিফারেন্সটা ছিল 104 মাইনাস 40 মিলিমিটার মার্কারি, তো 64 মিলিমিটার মার্কারি প্রেশার ডিফারেন্স ছিল। আবার যখন সে ব্লাড থেকে ইন্টারস্টিশিয়ামে যাচ্ছিল তখনও প্রেশার ডিফারেন্স ছিল 55 মিলিমিটার মার্কারি। আবার যখন ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে সেলের ভিতরে যাচ্ছিল তখন প্রেশার ডিফারেন্স ছিল 17 মিলিমিটার মার্কারি। অন্যদিকে আমরা আজকে যখন কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন বা ট্রান্সপোর্ট পড়ছি তখন দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড অনেক কম পার্শিয়াল প্রেশার ডিফারেন্সে 1 মিলিমিটার মার্কারি, 5 মিলিমিটার মার্কারি এইরকম অল্প পার্শিয়াল প্রেশার ডিফারেন্সে কার্বন ডাইঅক্সাইডটা ডিফিউজ হচ্ছে। তো এই ডিফারেন্সের কারণটা কি? এই ডিফারেন্সের কারণটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অক্সিজেনের চাইতে 20 মিলিমিটার 20 টাইমস বেশি র্যাপিডলি ডিফিউজ হতে পারে, এবং এই কারণটা আসলে ডিপেন্ড করে কিছু পার্টিকুলার ক্রাইটেরিয়া অফ কার্বন ডাইঅক্সাইডের উপরে। তোমরা তোমাদের এই আগের চ্যাপ্টারে নিশ্চয়ই তোমাদেরকে পড়ানো হয়েছে বা হবে যে ডিফিউশনটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে ডিফিউশন কোএফিসিয়েন্টের উপরে। তো এই ডিফিউশন কোএফিসিয়েন্টটা কি? ডিফিউশন কোএফিসিয়েন্ট হচ্ছে ডিফিউশনের রেটটাকে নির্ধারণ করে। এটা হচ্ছে পার ইউনিট টাইমে একটা পার্টিকুলার গ্যাস কতটুকু ডিফিউজ হবে সেটার একটা আইডিয়া দেয়। তো সেই ডিফিউশন কোএফিসিয়েন্ট অফ কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে 20.1, যেখানে অক্সিজেনের ডিফিউশন কোএফিসিয়েন্ট হচ্ছে 1, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের ডিফিউশন কোএফিসিয়েন্ট অক্সিজেনের চাইতে 20 টাইমস বেশি। এখন আমরা আসি যে ডিফিউশন কোএফিসিয়েন্ট অফ কার্বন ডাইঅক্সাইড কেন অক্সিজেনের চাইতে 20 টাইমস বেশি। এর কারণটা হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট আবার ডিপেন্ড করে একটা গ্যাসের সলিবিলিটির উপরে। একটা গ্যাস যত বেশি সলিউবল হবে তার ডিফিউশন কোএফিসিয়েন্টও তত বেশি হবে এবং ডিফিউশনও তত বেশি হবে। তো ডিফিউশন কোএফিসিয়েন্ট অফ কার্বন ডাইঅক্সাইডটা অক্সিজেনের চাইতে 20 টাইমস বেশি। এটা কেন হচ্ছে? কারণ হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের সলিবিলিটি অক্সিজেনের চাইতে 20 টাইমস বেশি। এটা প্রবাবলি কার্বন ডাইঅক্সাইডের যে সলিবিলিটিটা সেটা খুব সম্ভবত 0.57 এবং অক্সিজেনেরটা হচ্ছে 0.024। তারপর আমি বলছি, তোমরা তারপরে একবার বইতে মিলিয়ে নিবে, গাইটনে এটা আছে। তো 0.024 এর চাইতে 0.57 হচ্ছে 20 টাইমস বেশি, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বডির যে ফ্লুইড আছে সেটাতে অক্সিজেনের চাইতে 20 টাইমস বেশি সলিউবল।
তো এই যে সলিউবিলিটিটা, এটার উপরে গ্যাসের ডিপেন্ড করে যে গ্যাস কত দ্রুত ডিফিউশন হতে পারবে এবং ডিফিউশন হওয়ার জন্য তার কত পার্শিয়াল প্রেশার ডিফারেন্সের দরকার হবে। তো এই জিনিসটা একটু বলি যে আমাদের বডিতে যখন কোনো গ্যাস ডিফিউজ হয়, সেটা কিন্তু শুধুমাত্র কোনো গ্যাস চেম্বার থেকে আরেকটা গ্যাস চেম্বারে যাচ্ছে তা কিন্তু না। অ্যালভিওলিতে অ্যালভিওলি ইজ ফুল অফ এয়ার। হ্যাঁ, অ্যালভিওলিটা পুরোপুরি একটা বেলুনের মতো, যেখানে এটা এয়ার দিয়ে ফুলানো থাকে। কিন্তু তারপরে যখন সে ব্লাডে আসে, ব্লাডের মধ্যে কি আছে? ব্লাডের মধ্যে তো ফ্লুইড থাকে। সো তাকে গ্যাসিয়াস একটা চেম্বার থেকে একটা ফ্লুইড স্টেটের মধ্যে আসতে হয়, ফ্লুইডের মধ্যে মানে ডিফিউজ হতে হয়। তো ফ্লুইডের মধ্যে যখন কোনো গ্যাসকে ডিফিউজ হতে হয়, তখন সেই ডিফিউশনটা ওই ফ্লুইডের মধ্যে ওই গ্যাসটা কতটুকু সলিউবল সেটার উপরে ডিপেন্ড করে। সলিউবল মানে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে একটা সলভেন্টের মধ্যে যেটার যে মিশে যাওয়ার ক্ষমতাটা, সেটাই হচ্ছে যে সলিউবিলিটি। এখন কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচারটাই এরকম যে কার্বন ডাইঅক্সাইডের যে মলিকুলসগুলো থাকে, সেগুলো ওয়াটারের প্রতি ন্যাচারালি অ্যাট্রাক্টেড থাকে, অর্থাৎ তাদের ওয়াটারের প্রতি একটা অ্যাট্রাকশন থাকে বা আকর্ষণ থাকে। এই কারণে কার্বন ডাইঅক্সাইড সলিবিলিটি অক্সিজেনের চাইতে অনেক বেশি, 20 টাইমস বেশি। অন্যদিকে অক্সিজেনের যে মলিকুল, এটা ওয়াটারকে রিপেল করে, যার কারণে অক্সিজেনের সলিবিলিটি কার্বন ডাইঅক্সাইডের চাইতে কম। তো এখানে আরেকটা জিনিস, যে গ্যাস যত বেশি সলিউবল, তাকে আমার ফ্লুইডের মধ্যে ডিজলভ করার জন্য কম পরিমাণ প্রেশার দেওয়ার দরকার হবে, বা সে কম পরিমাণ প্রেশার প্রডিউস করবে। অন্যদিকে যে গ্যাসের ওয়াটারের প্রতি বা সলভেন্টের প্রতি অ্যাট্রাকশন নাই, যে কিনা রিপেল হয় অর্থাৎ অনাকর্ষিত হয়, তাকে আমার সলিউবল করতে গেলে বা সে যখন সলিউবল হবে তখন বেশি প্রেশার দিতে হবে। এটা একটা আমাদের মানে একটা কমন সেন্স, যে মনে করো যে স্টুডেন্ট পড়াশোনা করতে পছন্দ করে, তাকে পড়াশোনা করানোর জন্য আমাদেরকে অতিরিক্ত প্রেশার দেওয়ার দরকার পড়ে না। আবার যারা পড়াশোনা করতে পছন্দ করে না, তাদেরকে পড়ানোর জন্য বেশি প্রেশার দিতে হয়। এখানে জিনিসটা অনেকটা সেরকম আর কি, যে কার্বন ডাইঅক্সাইড মলিকুল যেহেতু এমনিতেই ওয়াটারের প্রতি অ্যাট্রাক্টেড ফিল করে, সো সে যখন সলিউবল হয় তখন অনেক কম পার্শিয়াল প্রেশার তৈরি হয়। অন্যদিকে অক্সিজেন যেহেতু রিপেল হয়, সেহেতু সে যখন সলিউবল হয় তখন অনেক বেশি পার্শিয়াল প্রেশার তৈরি করতে পারে। তো এটাই হচ্ছে সেই কারণ, যার কারণে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড অনেক ইজিলি ডিফিউজ করতে পারে। তার ডিফিউজ হওয়ার জন্য খুব একটা বেশি পার্শিয়াল প্রেশার ডিফারেন্সের দরকার হয় না। অন্যদিকে অক্সিজেনকে ডিফিউজ করাতে হলে অনেক বেশি পার্শিয়াল প্রেশার ডিফারেন্স দিয়ে তাকে ডিফিউজ করাতে হয়। আচ্ছা, এখানে এই প্রেশারগুলোই দেখানো হয়েছে এই ডায়াগ্রামে। এটা তোমাদের বইতে আছে, দেখে নিও। আমি যে কথাগুলো মুখে বলেছি, এই প্রেশারটা বলেছি, ওইটাই এখানে এই ডায়াগ্রামে দেখানো হচ্ছে। এটা সেম, যে পার্মানেন্ট ক্যাপিলারি দুটো এন্ডে এবং অ্যালভিওলিতে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কত, এটা দেখানো হচ্ছে। আচ্ছা, এখন আমরা কার্বন ডাইঅক্সাইডের ব্লাডে কি কি ফর্মে ট্রান্সপোর্ট হয় এটা এখানে বলা হয়েছে, যেটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি। আমি এখন কিছু বলবো না, জাস্ট তোমরা এটা স্লাইডটা দেখে নাও। এখানেও ডিজলভ স্টেটে কত ml অক্সিজেন পার ml অফ ব্লাডে ডিফিউজ হয় সেটাই এখানে মানে দেখানো হয়েছে। এটা আর্টেরিয়াল এন্ডে পার 100 ml বা পার ডেসিলিটার ব্লাডে 2.7 ml কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ অবস্থায় থাকে, ডিজলভ অবস্থায় থাকে। আর ভেনাস এন্ডে থাকে 2.4 ml। সো এই 2.7 থেকে 2.4 যদি আমরা মাইনাস করি, তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে পার ডেসিলিটার অথবা পার 100 ml অফ ব্লাডে কতটুকু কার্বন ডাইঅক্সাইড ডিজলভ স্টেটে ক্যারি হয় সেটার অ্যামাউন্টটা। তো এখানে আমরা একটা এফেক্ট করবো, সেটা হচ্ছে হেলডেন এফেক্ট। তো হেলডেন এফেক্টটা কি? এটা হচ্ছে when oxygen combines with hemoglobin, it makes hemoglobin more acidic, which displaces carbon dioxide from hemoglobin of RBC. This effect is called হেলডেন effect. তো এই এফেক্টটা কেন হচ্ছে এটা আমরা একটু দেখি।
তো এটা হচ্ছে যে when oxygen combines with hemoglobin, এটা হাই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন। হাই পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কোথায় থাকে? লাংসে থাকে, লাংসে এলভিডিতে থাকে। তো যখন হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে কম্বাইন করে যায় তখন হিমোগ্লোবিনে অ্যাসিডিটি বেড়ে যায়। অন্যদিকে কার্বন ডাইঅক্সাইড নিজেও একটা অ্যাসিডিক সাবস্টেন্স। সো যেহেতু হিমোগ্লোবিনের অলরেডি অ্যাসিডিটি বেড়ে গিয়েছে, সো স্বাভাবিকভাবেই তার কার্বন ডাইঅক্সাইড যে কিনা নিজেও একটা অ্যাসিডিক সাবস্টেন্স, তার প্রতি হিমোগ্লোবিনের অ্যাফিনিটিটা কমে যাবে, যার কারণে সে ইজিলি কার্বামিনো হিমোগ্লোবিন থেকে কার্বন ডাইঅক্সাইডকে রিলিজ করে দিবে। সেই কার্বন ডাইঅক্সাইডটা তখন আরবিসি হিমোগ্লোবিন থেকে রিলিজ হয়ে লাং এলভিডিতে যাবে এবং আলটিমেটলি সেখান থেকে এক্সপায়ার করে যাবে। অন্যদিকে আমরা বলেছিলাম যে বাইকার্বনেট আয়ন যখন ডিসোসিয়েট হচ্ছিল তখন কিছু হাইড্রোজেন আয়ন তৈরি হয়। সেই হাইড্রোজেন আয়নটাকে হিমোগ্লোবিন বাফার করে অ্যাসিডিক হিমোগ্লোবিনে কনভার্ট হয়। তো এখন যখন লাংসে এসে অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে কম্বাইন করলো, ওই একই কথা, হিমোগ্লোবিনের অ্যাসিডিটি বেড়ে গেল, যার কারণে এখন এই হাইড্রোজেন আয়নটা নিজেই একটা অ্যাসিডিটিক কারণ। সো এখন যেহেতু হিমোগ্লোবিন অ্যাসিডিটি বেড়ে গিয়েছে, এখন হাইড্রোজেন আয়নের প্রতিও তার অ্যাফিনিটি কমে যাবে। সো সে হাইড্রোজেন আয়নকে রিলিজ করে দেবে। সেই হাইড্রোজেন আয়নটা আবার রিয়েক্ট করবে বাইকার্বনেট আয়নের সাথে। এই বাইকার্বনেট আয়নটা তখন আরবিসির ভিতরে এন্টার করবে প্লাজমা থেকে এবং তারপর কার্বনিক অ্যাসিড ফর্মেশন করবে। তারপরে সেটা কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ডিসোসিয়েট করবে। দেন ওয়াটারটা তো সার্কুলেশনে চলে যাবে, আর কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে ব্লাড থেকে এলভিডিতে আসবে এবং আলটিমেটলি এক্সপায়ার হয়ে যাবে। এখন আমরা আমাদের গত লেকচারে পড়েছিলাম যে বোর এফেক্ট, আর আজকে করলাম হেলডেন এফেক্ট। এই দুটো এফেক্টটা আসলে একটা ঠিক অপোজিট। অর্থাৎ বোর এফেক্টের কারণ ছিল যখন কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছিল তখন তোমার হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা রাইটে শিফট করছিল, অর্থাৎ অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিনের অ্যাফিনিটি কমে গিয়েছিল, যার কারণে হিমোগ্লোবিন অক্সিজেনকে ছেড়ে দিচ্ছিল। আর আজকে পড়লাম হেলডেন এফেক্ট, যেখানে আমরা দেখলাম যে অক্সিজেনের সাথে যখন হিমোগ্লোবিন কম্বাইন করে তখন কার্বন ডাইঅক্সাইডের প্রতি হিমোগ্লোবিনের অ্যাফিনিটি কমে যায় এবং সে কার্বন ডাইঅক্সাইডকে রিলিজ করে দেয়। তো এই যে বোর এফেক্ট, সেটা কেন হচ্ছিল? কারণটা ছিল যে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে। কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে কি? কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশারও বেড়ে যাবে। সো এটার কজটা ছিল পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাবে। আর আজকে এটা বললাম যে অক্সিজেনের প্রেশার যেখানে বেশি থাকবে সেখানেই অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে কম্বাইন হবে এবং সেই জন্যই কার্বন ডাইঅক্সাইডকে হিমোগ্লোবিন ছেড়ে দিবে। তো এটার কজ হচ্ছে যে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেড়ে যায়। তো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কোথায় বেশি থাকে? টিস্যুতে বেশি থাকে। আর পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কোথায় বেশি থাকে? লাংসে থাকে। সো এই এফেক্টটা হবে, বোর এফেক্টটা হবে টিস্যুতে, অন্যদিকে হেলডেন এফেক্টটা হবে লাংসে। আচ্ছা, এখন যখন এই যে বোর এফেক্টটা হচ্ছে, এটা টিস্যুতে হলেও এটার যে এফেক্টটা সেটা দুই জায়গাতেই হয়, অর্থাৎ টিস্যুতেও হয়, লাংসেও হয়। টিস্যুতে এটার এফেক্টটা কি? টিস্যুতে এটার এফেক্টটা ছিল যে যেহেতু হিমোগ্লোবিনের অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে যাচ্ছিল, সেটা অক্সিজেনকে ইজিলি ডেলিভারি করছিল। অন্যদিকে লাংসে হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনের অ্যাসোসিয়েশন বেড়ে যাচ্ছিল, যার মানে ব্লাডের অক্সিজেনেশন বেড়ে যাচ্ছিল। আর হেলডেন এফেক্টে কি হচ্ছে? হেলডেন এফেক্টে এটা লাংসে হলেও এটার এফেক্টটাও লাংস এবং টিস্যু দুটোতেই হচ্ছে। যেমন এটা লাংসে কি করছে? লাংসে এটা কার্বন ডাইঅক্সাইড ডেলিভারি বাড়িয়ে দিচ্ছে, কারণ হিমোগ্লোবিনে অক্সিজেনের প্রতি অ্যাফিনিটি কমে গিয়েছে। অন্যদিকে টিস্যুতে এটা কি করছে? টিস্যুতে এটা কার্বন ডাইঅক্সাইড আপটেক বাড়িয়ে দিচ্ছে। এটা এক্সপ্লেনেশন আমি আগেই দিয়েছি। আর বোর এফেক্টের ইম্পর্টেন্সটা কি? এটা হচ্ছে যে অক্সিজেন ট্রান্সপোর্টে হেল্প করছে লাংস থেকে টিস্যুতে। অন্যদিকে হেলডেন এফেক্টের ইম্পর্টেন্সটা কি? এটা ইম্পর্টেন্সটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্টে হেল্প করছে ফ্রম টিস্যু টু লাংস। এখন আসো ক্লোরাইড শিফট, যেটা আমি আগে এই ডায়াগ্রামে পড়াতে যেয়ে বলে দিয়েছি। এটা কি? এটা হচ্ছে যে bicarbonate ion diffuse out and chloride ion moves into RBC from plasma which is known as chloride shift. তো এই ক্লোরাইড শিফটের এইমটা কি? এখানে বাইকার্বনেট আয়নটা হচ্ছে আরবিসি থেকে প্লাজমায় চলে যাচ্ছে, অন্যদিকে ক্লোরাইড আয়ন হচ্ছে প্লাজমা থেকে আরবিসিতে আসছে। এটার এইমটা হচ্ছে টু মেনটেন ইলেকট্রিক্যাল নিউট্রালিটি অফ সেল। কেন? কারণ যে বাইকার্বনেট আয়ন একটা নেগেটিভ আয়ন, সেটা যদি তোমার আরবিসি থেকে প্লাজমাতে চলে যায়,
হ্যাঁ, তাহলে কি হবে, একটা নেগেটিভ আয়ন যদি সেল লুজ করে তাহলে সেলের ভিতরে পজিটিভিটি বেড়ে যেত। এটা যাতে না হয় তাহলে ক্লোরাইড আয়নও ভিতরে ঢুকছে। ক্লোরাইড আয়ন নিজেও একটা অ্যানায়ন, সো একটা অ্যানায়ন বেরোচ্ছে, সাথে সাথে আরেকটা অ্যানায়ন ঢুকে যাচ্ছে। তাহলে আমার নেট যে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক্যাল চার্জ সেটাতে কোনো চেঞ্জ আসছে না, অর্থাৎ ইলেকট্রিক্যালি সেল নিউট্রাল থাকছে। এটা হচ্ছে ক্লোরাইড শিফটের ইন। ক্লোরাইড শিফটের প্রসেসটা আমি তোমাদেরকে ওই ডায়াগ্রামেই বলে দিয়েছি কিভাবে হচ্ছে, সেটা আমি এখন আর বলবো না। তো এখানে কিছু ফ্যাক্টস বলা হয়েছে ক্লোরাইড শিফটের ব্যাপারে, যে ক্লোরাইড শিফটে কোন ডিগ্রি কোন আয়ন ইউজ হচ্ছে সেটা তো আগেই বলেছি। সো এই ক্লোরাইড শিফটটা আসলে কোথায় হচ্ছে? ক্লোরাইড শিফটটা হচ্ছে ভেনাস ব্লাডে। হ্যাঁ, সো ভেনাস ব্লাডে এই এফেক্টটা হচ্ছে। ভেনাস ব্লাডের যে প্লাজমা সেখান থেকে ক্লোরাইড আয়নটা হচ্ছে আরবিসির ভিতরে এন্টার করছে, আর যে বাইকার্বনেট আয়নটা হচ্ছে সেটা হচ্ছে আরবিসি থেকে প্লাজমা এন্টার করছে। তো যেহেতু ভেনাস ব্লাডে ক্লোরাইডটা হচ্ছে তোমার প্লাজমা থেকে আরবিসিতে এন্টার করছে, সো ক্লোরাইড কন্টেন্ট অফ ভেনাস ব্লাড উইল বি মোর ইন কম্পারিজন টু আর্টেরিয়াল ব্লাড, যার কারণে ভেনাস ব্লাডের যে হিমাটোক্রিট এটাও হচ্ছে তোমার আর্টেরিয়াল ব্লাডের চেয়ে 3% বেশি থাকবে, এবং এটা টিস্যু লেভেলে হবে। কারণ আমরা আগেই বলেছি যে টিস্যু লেভেলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা সেল থেকে ফার্স্ট ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে আসলো, তারপর ইন্টারস্টিশিয়াল ফ্লুইড থেকে ব্লাডে আসলো, অর্থাৎ এই জিনিসটা হচ্ছে টিস্যু লেভেলে। এবং এটা কোন ব্লাড? এটা হচ্ছে ভেনাস ব্লাড। এটা খুব র্যাপিডলি হবে উইদিন 1 সেকেন্ডের ভিতরে, কিন্তু এই যে এফেক্টটা সেটা লাংসে গিয়ে আবার রিভার্স হয়ে যায়। রিভার্স হয়ে যাওয়া মানে কি, মানে এখন ক্লোরাইড আয়নটা হচ্ছে তোমার আরবিসি থেকে প্লাজমায় চলে আসবে, আর বাইকার্বনেট আয়নটা হচ্ছে প্লাজমা থেকে আরবিসিতে চলে যাবে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা একটু পড়ি, সেটা হচ্ছে রেসপিরেটরি এক্সচেঞ্জ রেশিও। রেসপিরেটরি এক্সচেঞ্জ রেশিওটা কি? এটা হচ্ছে দ্য রেশিও অফ কার্বন ডাইঅক্সাইড আউটপুট টু অক্সিজেন আপটেক অর ইনটেক, অ্যান্ড দিস ইজ এক্সপ্রেসড বাই ক্যাপিটাল আর। তো আমরা আমাদের আগের লেকচারে পড়িয়েছিলাম যে পার 100 ml অফ ব্লাডে 5 ml অক্সিজেন ট্রান্সপোর্ট হয়, অন্যদিকে পার 100 ml অফ ব্লাডে কার্বন ডাইঅক্সাইড ট্রান্সপোর্ট হওয়ার অ্যামাউন্টটা হচ্ছে 4 ml। সো আমরা দেখতে পারি 4 mlটা হচ্ছে 5 ml এর 82%। অতএব আমরা যতটুকু অক্সিজেন নেই তার 82% কার্বন ডাইঅক্সাইডটা আমরা বের করে দিই। তো এইটার যে রেশিও, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড আউটপুট আর অক্সিজেন ইনটেক বা আপটেকের যে রেশিও, সেটাই হচ্ছে রেসপিরেটরি এক্সচেঞ্জ রেশিও। এটা একটা অ্যাভারেজ হেলদি অ্যাডাল্ট যে কিনা অ্যাভারেজ ডায়েটে আছে, অর্থাৎ যার ডায়েটের মধ্যে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো মোটামুটি একটা সমানুপাতিক হারে আছে, সেক্ষেত্রে এই রেসপিরেটরি রেশিওটা হবে 0.82, যেহেতু কার্বন ডাইঅক্সাইড আউটপুটটা অক্সিজেন আপটেকের 82%। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা বেড়ে যেতে পারে। কোথায় বেড়ে যেতে পারে? যেমন কেউ যদি এক্সক্লুসিভ কার্বোহাইড্রেট আপটেক করে কার্বোহাইড্রেট ডায়েটে থেকে। কেন? কারণ আমরা বলেছিলাম যে অক্সিজেনের কাজই হচ্ছে সেলের ভিতরে গিয়ে আমাদের যে ফুড পার্টিকেলসগুলো আছে সেগুলোকে মেটাবলাইজ করা। হ্যাঁ, তো কার্বন ডাইঅক্সাইডকে যখন অক্সিজেন মেটাবলাইজ করে তখন প্রত্যেকটা অক্সিজেন কনজাম্পশনের জন্য, ফর ইচ মলিকুল অফ অক্সিজেন কনজাম্পশন there is production of 1 কার্বন ডাইঅক্সাইড মলিকুল। হ্যাঁ, যতটা অক্সিজেন কনজাম্পশন হবে ঠিক ততটাই কার্বন ডাইঅক্সাইড মলিকুল তৈরি হবে, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার পরিমাণ বেড়ে যায়। তা কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কার্বন ডাইঅক্সাইড আউটপুটও বেড়ে যাবে, আর আউটপুট যদি বেড়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই এই রেশিওটাও বেড়ে যাবে। এরপরে কোথায় বেড়ে যাবে? ভায়োলেন্ট এক্সারসাইজ। ভায়োলেন্ট এক্সারসাইজে কেন বেড়ে যাবে? কারণ ভায়োলেন্ট এক্সারসাইজের সময় আমরা আমাদের আগের চ্যাপ্টারেও বলেছি যে এক্সারসাইজের মেটাবলিজম বেড়ে যায়। তো মেটাবলিজম যদি বেড়ে যায় তাহলে সেটার জন্য আমাদের বেশি বেশি অক্সিজেনের দরকার হবে এবং রেসপিরেটরি রেটও বেড়ে যাবে। রেসপিরেটরি রেট যদি বেড়ে যায় তাহলে কি হবে? এটার কার্বন ডাইঅক্সাইড আউটপুটটাও বেড়ে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড আউটপুটটা যদি বেড়ে যায় তাহলে আমাদের রেশিও বেড়ে যাবে। আর হচ্ছে হাইপারভেন্টিলেশন। হাইপারভেন্টিলেশনে কীভাবে বেড়ে যায় সেটা তো এখনই বললাম,
তো এটা এই হাইপার ভেন্টিলেশন মানে কি, মানে রেসপিরেটরি রেট বেড়ে যাওয়া। তো এটা শুধু ভায়োলেন্ট এক্সারসাইজে না, অন্য কোনো কারণেও যদি কেউ হাইপার ভেন্টিলেট করে সেক্ষেত্রেও তার যেহেতু রেসপিরেটরি রেট বাড়ছে অর্থাৎ এক্সপিরেশনও বাড়ছে, তার কার্বন ডাইঅক্সাইড আউটপুটও বাড়বে, যার কারণে রেশিওটাও বেড়ে যাবে। এখন এটা কমে যেতে পারে কোথায় দেখি, সেটা হচ্ছে যে এক্সক্লুসিভ ফ্যাট ডায়েটে কেউ যদি খুব বেশি মাত্রায় ফ্যাট খায় তাহলে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আউটপুটটা কমে যায়। কার্বন ডাইঅক্সাইড আউটপুট কেন কমে যায়, কারণ হচ্ছে যে ফ্যাটের মধ্যে প্রচুর পরিমাণে হাইড্রোজেন বন্ড থাকে, তোমরা তোমাদের বায়োকেমিস্ট্রিতে পড়বে অথবা পড়েছো। তো সেই হাইড্রোজেন বন্ডে যে হাইড্রোজেন অ্যাটমের সাথে যখন অক্সিজেন রিয়েক্ট করে তখন কার্বন ডাইঅক্সাইডের বদলে ওয়াটার তৈরি হয়। তো যেহেতু এখানে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশনই কম হচ্ছে, সেহেতু কার্বন ডাইঅক্সাইডের আউটপুটও কম হবে এবং রেশিওটাও কমে যাবে, অর্থাৎ এটা কমে 0.7 হয়ে যাবে। আর একটা হচ্ছে হাইপো ভেন্টিলেশন। যে কোনো কারণে যদি ভেন্টিলেশনের পরিমাণ কমে যায় তাহলে এক্সপিরেশনও কমে যাবে, তাহলে কার্বন ডাইঅক্সাইড আউটপুটও কমে যাবে, সো রেশিওটাও কমে যাবে। So this was all about my today's lecture. Thank you all.